অ্যাডভাইজার হয়ে থাকুন। যার দৌলতে স্মৃতির সুদূর তাকেই বলে কোটকটিয়ে দূর। এই আস্ফালন তোমার কোথা থেকে আসে? এই ঔদ্ধত্য। টিকিট বিক্রি করলো পঞ্চায়েত পিছু 2 লাখ, পঞ্চায়েত সমিতি 5 লাখ, জেলা পরিষদে 15 লাখ। তাহলে সেই দলের তো আজকে এই পরিণতি হয়েছে। 25 বছরের ছেলে মেয়েরা গিয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে? আইপ্যাকের লোকরা দল চালাবে? এই প্রশ্ন যখন তুলেছিলাম, আমার বক্তৃতা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের আইসি পোস্টিং হচ্ছে, পুলিশ মন্ত্রী জানে না, তার ভাইপো জানে। অভিষেকের ঘনিষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে টাকা পৌঁছাতে হবে, তাহলে তার ওখানে পোস্টিং পেয়ে যাবে। নেত্রীর একটা বদ অভ্যাস হচ্ছে, উনি না খোঁজ নিয়ে, না জেনে উনি সবাইকে বলে দিতেন আমি সব জানি, আমি সব খবর রাখি। এত নিষ্ঠা, এত সততার প্রতীক ছিল সেই ব্যক্তি কেন তার একজন ভাইপোকে এতটা আপার হ্যান্ড দিবে? সুশান্ত ঘোষ, তাকে গুলি করতে গিয়েছে, কেন হবে এটা? মমতা ব্যানার্জি তার দলের রাশ তার ভাইপো অভিষেকের হাতে ছেড়ে দেওয়া, আর তার জন্যই এই অবনতি, তার জন্যই এই অবক্ষয়। আমাকে যদি মমতা ব্যানার্জি নিজের থেকে প্রস্তাব দেন, ওনাকে আমি আমার নিজের সিট ছেড়ে দিয়ে ওনার সঙ্গে থেকে ওনাকে জিতি। উনি যদি আপনার প্রস্তাবে রাজি হলেন, তাহলে জোড়া ফুল না বাঁশি? তিনি এলেন, রেজিনগরে প্রার্থী হলেন, আপনি তাকে জেতালেন। এরপর পুরনো সম্পর্কের খাতিরে তিনি বললেন, হুমায়ুন তুমি ফেরত চলে এসো। গত ডিসেম্বরে আমাদের আজকের যিনি অতিথি, তাকে তার দল বহিষ্কার করেছিল। তারপর তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন। তিনি বিধানসভায় 2টি কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। বিধানসভার নির্বাচনের দিন আমরা আপনাদের দেখিয়েছিলাম, তিনি দৌড়ে বেরিয়েছিলেন 2টি কেন্দ্রেই, বলেছিলেন 2 কেন্দ্র থেকেই জিতব। তাই হয়েছে, জোড়া কেন্দ্রে জিতেছেন। আজ রাজ্যে যে বিভিন্ন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এই রাজনৈতিক সংকটের দিনে এসে কিন্তু পুরনো দলনেত্রীকে সৌজন্য দেখাতে তিনি ছাড়ছেন না। তিনি হুমায়ুন কবির। 23 তারিখ নির্বাচনের দিন আমরা যেটা দেখেছিলাম, সারাদিনই আপনার সঙ্গে ছিলাম আমরা, যেভাবে আপনার ওপর আক্রমণ হলো, আপনি ছুটে বেড়ালেন। তারপর দিনের শেষে আপনি যখন যাচ্ছেন, যেখানেই যাচ্ছি বাঁশির আওয়াজে কান পাতা দায়, আপনি চ্যালেঞ্জ নিয়েছিলেন 2 কেন্দ্র থেকে জিতবো, সেটাই হলো। এই আত্মবিশ্বাসটা কোথা থেকে পেয়েছে? একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার মানুষের সঙ্গে যদি সম্পর্ক রেখে চলে, এক কথায় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজনৈতিক ক্যারিয়ারে যদি যে লম্বা ক্যারিয়ার, সেটাকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন গ্রাসরুটের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করেই কিন্তু বাংলার রাজনীতিতে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। লাস্ট 2021-এর নির্বাচনের পর তিনি তেনার ভাইপোর প্রতি বেশি আনুগত্য দেখাতে গিয়ে তেনার দলটাকেও আজকে বিরোধীতে নিয়ে এসছেন। শাসক দল থেকে তেনার যে শক্তি, সেটা ক্ষয়িষ্ণু হয়েছে, শক্তি কমজোরি হয়েছে। এর জন্য মমতাদি নিজে দায় এড়াতে পারেন না, কারণ মমতাদি একজন সিনিয়র নেত্রী, বাংলার মানুষের কাছে যার এত গ্রহণযোগ্যতা, এত নিষ্ঠা, এত সততার প্রতীক ছিল, সেই ব্যক্তি কেন তার একজন ভাইপোকে এতটা আপার হ্যান্ড দেবে, বা তার দলের সব কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাকে ছেড়ে দেবে? এটা আমরা বারবার বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বয়স কম, তিনি 3 বার পার্লামেন্টের মেম্বার হয়ে গেছেন, তিনি আপনার পরিবারের সদস্য, নিশ্চয়ই আপনি তাকে ভালো থাকুক, শক্তিশালী থাকুক চাইবেন। তাই বলে বাংলার যে বিরাট জনাদেশ আপনার পক্ষে, আপনাকে দেখে যারা ভোট দিয়েছে, আপনাকে যারা সরকার এনেছে, আপনি নিজে সিদ্ধান্ত না নিয়ে, একজন পুলিশের আইসি পোস্টিং হচ্ছে, পুলিশ মন্ত্রী জানে না, তার ভাইপো জানে। একজন পুলিশের এসপি নিয়োগ হচ্ছে, পুলিশ মন্ত্রীর নলেজে নাই, অথচ তিনি বলছেন আমি সব জানি,
সব খবর আছে, কিন্তু বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে আমাদের মুর্শিদাবাদ জেলায় যেসব ওসি আইসিদের পোস্টিং দেওয়া হতো, এসপিদের পোস্টিং দেওয়া হতো, একদম কোনো তাদের যোগ্যতা বা তাদের সিনিয়রিটি বা তাদের মানুষের সঙ্গে তাদের ভালোভাবে ওসি চালানোর, ল অ্যান্ড অর্ডার দেখার অভিজ্ঞতা, এসবের কোনো গুরুত্ব ছিল না। একটাই গুরুত্ব ছিল যে প্রতীক জৈনের মাধ্যমে বা আইপ্যাকের মাধ্যমে বা অভিষেকের ঘনিষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে টাকা পৌঁছাতে হবে, তাহলেই তার যোগ্যতা মাপকাঠি সম্পূর্ণভাবে ওখানে পোস্টিং পেয়ে যাবে। এই যে অঘোষিত একটা কি বলবো লর্ড ক্লাইভগিরি করা বা ব্রিটিশের শাসনের মতো শাসন চালানো, এটাতেই কাল হয়েছে। আমরা কিন্তু বারবার বলেছিলাম, উল্টে আমাদের কোনো কথা তো গুরুত্ব দেওয়া হয়নি, উল্টে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কখনো আমাকে শোকজ করা হয়েছে, দুবার শোকজ, তারপরে 3 পাতার ওয়ার্নিং নোটিশ, তারপরে আমার সিকিউরিটি হটিয়ে দেওয়া, এক কথায় চমকানো ধমকানো বা আমাদেরকে দাবি রাখার সব অপচেষ্টা হয়েছে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এই যে তৃণমূলের অন্দরে অভিষেকীকরণ, তারপরে দলের মধ্যে যে নিয়ন্ত্রণের অভাব এবং অন্যায়ভাবে দল চলেছে, সেটাই আপনাকে আপনার জয়ের ব্যাপারে কনফিডেন্স দিয়েছিল। নিশ্চয়ই, দেখুন, মানুষ ন্যায় অন্যায় যদি নিজেরা বোধ বিচার করে না চলে, এই মমতা ব্যানার্জির কাছে আমি তো এমন কিছু আলাদা কিছু ডিমান্ড করিনি যে আমাকে বিরাট ক্যাবিনেটের দপ্তর দিতে হবে, আমাকে আরও কিছু দিতে হবে, আমাকে কোনো কর্পোরেট সেক্টরের চেয়ারম্যান করে দিতে হবে, বলিনি তো। না, আমি আমার মর্যাদাটা চেয়েছিলাম যে আমি মুর্শিদাবাদ জেলায় দীর্ঘ লাইফ আমার পলিটিক্সে, আমার বিজনেস, আর বিজনেসটা আমার রোজগারের জন্য, কারণ আমার পরিবারকে সুরক্ষিত রাখা, তাদের ভালোভাবে জীবনযাপন করার জন্য টাকার দরকার হয়, অর্থর দরকার হয়, তার জন্য আমি বিজনেস করি। আর পার্টিটা করি মানুষের পরিষেবা দেওয়ার জন্য। তো সেই পরিষেবা দিতে গিয়ে প্রতি পদে পদে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজো সেজোদের কাছে আমি অপমানিত হয়েছি। আজকে আমি অত্যন্ত শান্তিতে আছি যে আমি নিজেই কারো যোগ্যতায় না, মানুষের সমর্থনে, আম পাবলিকের সমর্থনে আমি আজকে বিধানসভায় এসেছি। এর আগে আমাকে চোখ রাঙাতো, আমি কোনো কথা ন্যায় কথা বললেও আমাকে ধুমকি দেওয়া হতো, মুখের প্লাস্টার লাগিয়ে দেওয়ার কথা বলা হতো। মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে আমরা যখন প্রতিবাদ করেছি, এই মমতা ব্যানার্জি আমাকে আমার নাম করে ধমক দিয়েছে, এই হুমায়ুন বসো, তোমাকে এসব দেখতে হবে না, আমি একাই 100। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে এত প্রিয়জন ভেবেছিল, জাভেদ খান, শিউলি সাহা, রুজ্জামান, সাবিনা ইয়াসমিন, তারা আজ কোথায়? তারা তার প্রতীকে, তার দয়ায় নির্বাচিত হয়েছে, তার পিছনে আঙুল তুলছে, তাকে বলছে অ্যাডভাইজার হতে। এদের মতো নির্লজ্জ, এদের মতো লোকেদের সঙ্গে আমাদের কোনো দিন মিলবে না। আমরা এটা পৃথিবীতে এসছি, খালি হাতে এসছি, খালি হাতে চলে যাব। এমএলএ থাকতে হবে, তাও কারো কাছে দস্তখত লিখে দেবো না। বা রাজনীতি করছি মানে রাজনীতিতে অন্যায়কে সমর্থন করতে হবে। অন্যায়ভাবে রাজনীতি করলে ক্ষণস্থায়ী সে চেয়ার পাবে, মানুষ তাকে ভয় করবে, কিন্তু দীর্ঘমেয়াদীভাবে সেটা হয় না। এটা মমতা ব্যানার্জির লাস্ট এই 4 বছরের আচরণের জন্য আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়ে। আপনি যে কথাগুলো বললেন, এখন যে অভিযোগগুলো করলেন, এই একই অভিযোগ তো যারা বিক্ষুব্ধ তৃণমূল বা নব্য তৃণমূল যাদেরকে বলা হচ্ছে তারাও করছেন। তারাও অভিষেককে দোষারোপ করছেন, আইপ্যাককে এত গুরুত্ব দেওয়া তার দোষারোপ করছেন। আপনিও যে আপনার সঙ্গে বক্তব্যের সঙ্গে তাদের বক্তব্যের কোনো ফারাক নেই, কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আপনি কি যখন দলে ছিলেন তখন দলের ভিতরে থেকে এই অভিযোগগুলো করেছিলেন, নেত্রীকে জানিয়েছিলেন যে এটা কিন্তু সর্বনাশ হচ্ছে? নিশ্চিতভাবে আপনাকে ডেট মেনশন করে বলবো যে আমি বলেছি, আমার কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি, উল্টে আমাকে চমকানো হয়েছে, ধমকানো হয়েছে। আমি
মাননীয় সুব্রত বক্সী রাজ্য সভাপতি, তার সামনে এসব প্রশ্ন তুলেছি অভিষেককে ক্যামাকি স্ট্রিটে। 19শে জানুয়ারি আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবেন তার অবস্থান কোথায় ছিল। 19শে জানুয়ারি 2024-25 রাজ্য কালীঘাটের নতুন মমতা ব্যানার্জির বাড়িতে যাওয়ার আগে ডান দিকে দেখবেন নতুন একটা বিল্ডিং হয়েছে। সেখানে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের 372 জন নেতা, এমএলএ, সাংগঠনিক নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক সভাপতি তাদের নিয়ে মিটিং ডেকেছিল। সেখানে কে ছিল? মাননীয় সুব্রত বক্সী, ফিয়াদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো তারা বক্তৃতা করেছিল। করার পরে আমাদের জেলা ভিত্তিক 4 জনকে বক্তৃতা দিতে দিয়েছিল। খলিলুর রহমান জেলা সভাপতি এমপি, তাকেও বক্তৃতা দিতে দেয়নি, কিন্তু জাকির হোসেনকে ওই দিক থেকে, আর এদিক থেকে আবু তাহের খান এমপি, ও অসুস্থ ছিল তাও ওকে দিতে দিল, ও বসে বসেই বক্তৃতা করেছিল। আর তারপরে নিয়ামত শেখ, লাস্ট বক্তা জেলার ছিলাম আমি। মমতা ব্যানার্জি আমার নাম ডেকেছিল। আমার সঙ্গে অভিষেকের দূরত্ব ছিল চেয়ারের মাত্র 1 মিটার, 3 ফুট। আমি সেখান থেকে দাঁড়িয়ে কর্ডলেসে বক্তৃতা করছিলাম। আমি এই প্রশ্নগুলো তুলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় দলকে দেখছে, ওই আইপ্যাকের লোকরা দল চালাবে? 28 বছর, 26 বছর, 25 বছরের ছেলে মেয়েরা গিয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে? আর আপনার দলের ট্যাকচার কোথায় আছে? বুথ সভাপতি কোথায় আছে? ব্লক সভাপতিদের কোনো অ্যাডহক সভাপতি, তাদের কোনো পূর্ণাঙ্গ কমিটি নাই। কিভাবে দল চলছে? এই প্রশ্ন যখন তুলেছিলাম, আমার বক্তৃতা থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাকে হুমকি দেওয়া হয়েছিল। আমি মমতা ব্যানার্জিকে মুখের উপরে, আমার সঙ্গে মমতা ব্যানার্জির 1.5 মিটার দূরত্ব ছিল, কারণ উনি সামনে ছিলেন। আর পিছনের সারিতে বক্সিদা থেকে শুরু করে এই ববি হাকিম থেকে শুরু করে অভিষেকরা ছিল। তো অভিষেক আর আমার দূরত্ব 1 মিটার ছিল, 3 ফুট। তো আমাকে উনি কটলেস ওনার হাতে ছিল, আমিও কটলেসে বলছিলাম। 19শে জানুয়ারি 2025 সেদিনকে ডেকে আমাদেরকে বলতে বাধা দেওয়া হচ্ছে। আমরা ন্যায় কথা বলেছি, তাদের ফল্টগুলো তুলে ধরেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে বলেছিল, ববি হাকিমকে বলেছিল, অভিষেককে বলেছিল যে হুমায়ুন কেন এটা বলছে, এটার আসল রহস্য কী? উনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, ওনার দুর্বলতা প্রকাশ পেতে দেয়নি। আর এই যে যারা আজকে তথাকথিত আকরুজ্জামান, এই যে অপোজিশন লিডার হচ্ছে ঋতব্রত, তারা ওই জেলাতে তখন ববি হাকিম, ঋতব্রতরা রাজ্যের ওই শ্রমিক সংগঠনের সভাপতি হিসাবে, এই যে পরাজিত অপূর্ব সরকার, তার দাদা পার্থপ্রতিম সরকার, তাদের সাথে, আর এই ববি হাকিম ওখানে আবু তাহের খান, আর এই অপূর্ব সরকারদের দিয়ে গোটা জেলা চালাতো। আমাদের কোনো কথারই গুরুত্ব দেয়নি। তো সেসব কথা বলতে গিয়ে আমাদেরকে কোনো গুরুত্ব পায়নি, উল্টে আমাদেরকে অসম্মান করেছে। আমি ওই সভা থেকে ছেড়ে চলে আসতে চেয়েছিলাম, কটলেস রেখে দিয়ে আমি হাঁটা শুরু করেছিলাম। আমাকে মমতা ব্যানার্জি আটকেছিল। তাই মমতা ব্যানার্জির সম্মানে সেদিন আমি লাস্ট পর্যন্ত বসে থেকে আমি বেরিয়ে এসে আমার গাড়িতে চেপে চলে এসেছিলাম। তো আমরা আজকে যারা বলছে তারা সেদিন কেন মুখ খুলেনি? সেদিন আমাদের ন্যায় দাবিকে কেন সমর্থন করেনি? তাহলে এরা কি মানুষ? এরা মেরুদণ্ডহীন, ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে বিজেপির খপ্পরে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব বিরুদ্ধে কথা বলছে। তো সেদিন কেন বলেনি? কিন্তু আপনি তো একটা মারাত্মক অভিযোগ করলেন। আপনি বললেন যখন আপনি নেত্রীর কাছে এই অভিযোগ করছেন তখন নেত্রী বলছেন এর রহস্য কী? তার মানে হয় তিনি জানেন না, না হলে তিনি জেনেও না জানার ভান করছেন। আর যদি ধরেই নি তিনি জানেন না, তাহলে দলের নেত্রী যদি দলের ভিতরের এই কথাগুলো না জানে, তাহলে তো সেই দলের এই হাল হবেই। হ্যাঁ, সেটাই তো হয়েছে। নেত্রীর একটা বদ অভ্যাস হচ্ছে, উনি না খোঁজ নিয়ে, না জেনে উনি সবাইকে বলে দিতেন আমি সব জানি, আমি সব খবর রাখি, কোথায় কী হয় আমার কোনো অজানা না। কারণ তাদেরকে এক শ্রেণীর আমলা যারা মমতা ব্যানার্জির আশপাশে ঘুরতেন, তারাই এইসব মিসগাইডগুলো মমতা ব্যানার্জিকে করতেন। আর তার জন্য দলের আজকে এই অবস্থা হচ্ছে। সেদিন যদি আমাদের কথা শুনতো,
এর আগে 2023, এটা তো 2025-এর 19শে জানুয়ারির কথা বললাম, কালীঘাটের বাড়িতে মিটিংয়ের কথা বললাম। তার আগে 2023-এ এই প্রতীক জৈনরা, এই সেখানকার জেলা সভাপতি সাউনি সিংহ রায়, আমরা 21-এ জিতলাম, আমরা কোনো পদ পেলাম না, সাউনি সিংহ রায় হারলো, সে প্রতীক জৈনের সাথে পঞ্চায়েতে দুনিয়ার টাকা তুললো, টিকিট বিক্রি করলো, পঞ্চায়েত পিছু 2 লাখ, পঞ্চায়েত সমিতি 5 লাখ, জেলা পরিষদে 15 লাখ করে টাকা তুলে এখানে সাপ্লাই করলো। আর সেই টাকার বিনিময়ে আইপ্যাকদের রেকমেন্ডে যাদের টিকিট পাওয়ার কথা ছিল না তারা টিকিট পেল। সেদিন ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে আমি অভিযোগ করেছি, ওভার ফোনে কথা বলেছি, সেই কথা রাখতে পারে না। তাহলে সেই দলের তো আজকে এই পরিণতি হয়েছে। তারপরেও মানে আপনি যে সৌজন্যটা দেখাচ্ছেন, আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেজিনগর থেকে আপনি প্রার্থী করবেন, কেন এটা কারণটা কি? একটাই কারণ, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা যখন শুভেন্দু অধিকারী অপোজিশন লিডার ছিল, বা তাদের সংখ্যা যখন 77-তে জিতে 2জন এমপি রিজাইন করে যখন 75 আসলো, সেই 75কে তো ভাঙিয়ে আনার কোনো দরকার ছিল না মমতা ব্যানার্জির। তাহলে এই দল ভাঙানোর খেলায় বা তাদের বিজেপির প্রতীকে জিতা কৃষ্ণ কন্যানী রায়গঞ্জে, তাকে নিয়ে সে ইম্পর্টেন্ট মানে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করা, মুকুল রায় বিজেপির প্রতীকে জিতা, তাকে নিয়ে সে মানে বিরোধীদের যেটা পোস্ট পাওয়া উচিত, বিরোধী দলনেতা ঠিক করবে কে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে যাবে, কে অন্য তাদের যে বিরোধী হিসাবে যে স্ট্যান্ডিং কমিটি পাওয়ার কথা ওরা ঠিক করবে, ওরা প্যানেল দেবে। সেখানে মমতা ব্যানার্জি কেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে বিজেপির লোকদের, ওই কৃষ্ণ কল্যাণী, তারপরে আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, ওই হলদিয়ার তাপসী মণ্ডল, আরও অনেক বিজেপিকে ভাঙিয়ে নিয়ে এসে তাদের নিজেদের নির্বাচিত বিধায়ক থাকতে, এত সংখ্যা থাকতে, 215 জন থাকতে, কেন বিজেপির 10 জন এমএলএকে ভাঙিয়ে নিয়ে এসে বিভিন্ন পদ দেওয়া হলো, তাদের সিকিউরিটি বাড়ানো হলো। একটা বাইরন বিশ্বাস সাগরদিঘিতে সিপিএম কংগ্রেসের ভোটে সে নির্বাচিত, তার ডবল স্কোয়াড গাড়ি দেওয়া হলো, তাকে, তার কোনো পলিটিক্যাল মুভমেন্ট নাই, কোনো পলিটিক্যাল ধ্যান ধারণা নাই, সে একজন বৈতৃষ্ণ ব্যবসাদারের ছেলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বিধানসভায় নিয়ে আসতে চাইছেনই বা কেন? 15ই মার্চ ইলেকশন কমিশন অষ্টাদশ বিধানসভার ভোট ডিক্লেয়ার করার আগের দিন পর্যন্ত এরা তো মমতা ব্যানার্জির ক্যাবিনেটের সদস্য ছিল, কেউ এমওএস ছিল, কেউ ক্যাবিনেট ছিল তো তারা আজকে এই 1 মাসের ব্যবধানে তারা আজকে মমতা ব্যানার্জির এইসব প্রশ্ন তুলছে। তা এইসব নির্বোধরা, সেদিন কি এদের বোধ জ্ঞান কোথায় ছিল? তখন হুমায়ুন কবির বলেছে, তাই এই জাভেদ খান হুমায়ুন কবিরকে উন্মাদ বলেছে, পাগল বলেছে, নিজের স্বার্থ কায়েম রাখার জন্য। বলে যা ওর কথা বাদ দেন, ওর কোনো কথার ভ্যালু নাই। এই মুর্শিদাবাদ জেলার পরাজিত অপূর্ব সরকাররা 3রা ডিসেম্বর রাত্রিতে মালদা থেকে এসে মুর্শিদাবাদে আমাকে যখন বহিষ্কার করার সিদ্ধান্ত নিচ্ছে, তখন মোহাম্মদ আলী, যাকে টিকিট দেয়নি, লালগোলার বিধায়ক, এই আবু তাহের খান যে এমপি, এই অপূর্ব সরকাররা সেদিন মমতা ব্যানার্জিকে কি বলল, যে হুমায়ুন কবিরকে ছেটে ফেলেন, একে মাইনাস করে দেন, কোনো ইফেক্ট হবে না, আপনার 20টা আছে, 22টা আমরা জিতে দেব। কোথায় গেল তাদের এই আস্ফালন? তাহলে মমতা ব্যানার্জি একজন সিনিয়র মোস্ট নেত্রী, তিনি এত ভুলভাল সিদ্ধান্ত নেয় কী করে? কে তার আপন, কে তার সাংগঠনিক লোক, কার দ্বারা সে তিনি হৃষ্টপিষ্ট থাকছেন, সেটা মমতা ব্যানার্জিকে যাচাই করতে হবে না? সিনিয়র মোস্ট একজন মন্ত্রী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, শুরু থেকে তৃণমূলে আছেন, তাকে দলনেতা করবেন। তো এই ধরনের ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার অধিকার অভিষেক কী করে পেল? যে 80টা জিতেছিল তাদেরকে ডেকে, তাদেরকে সঠিক কথাটা বলে, তাদের জেনুইন সই করে যদি অফিসিয়ালি চিঠি, তাদের স্বাক্ষরিত প্রমাণ দিয়ে স্পিকারের কাছে দিত, তাহলে এই ঋতব্রত মতো লোক আজকে এই সুযোগ পেত। আবার কি করে এরা, ঋতব্রত আর সন্দীপন দুজনই
3 দিন আগে বহিষ্কার হয়েছে, সাসপেন্ড হয়েছে। তাহলে সেই বহিষ্কার এমএলএকে কি করে এই জাভেদ খানদের মতো লোক, আকরুজ্জামানদের মতো লোক, সাবিনা ইয়াসমিন শিউলি সাহাদের মতো লোক একজন বহিষ্কৃত তৃণমূলের বিধায়ককে তারা তাদের নেতা নির্বাচন করে? বলুন আপনি কোন যুক্তিতে, কোথায় সংবিধানে এরা মানছে? এরা নিজের দলকেও মানছে না, নিজের নেতৃত্বকেও মানছে না। যার দৌলতে কথাই আছে একটা, যার দৌলতে স্মৃতির তাকেই বলে কটকটিয়ে দূর। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে তারা জ্ঞান দিচ্ছে যে আমাদের অ্যাডভাইজার হয়ে থাকুন। তুমি এই যোগ্যতা, এই আস্ফালন তোমার কোথা থেকে আসে? এই ঔদ্ধত্য কোথা থেকে আসে এদের? তার জন্য আমি বলেছি আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেন, তাহলে আমি বিধানসভায় মমতা ব্যানার্জি শুভেন্দুর সামনে দাঁড়াইলে মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসেবে যে বক্তৃতা করবে, এই ভেড়াগুলা দেখবেন আবার মমতা ব্যানার্জির পিছনে লাইন দেবে। এই ভেড়াগুলা, আমি ভেড়া বলে বলছি, যদি ওরা পারে আমার বিরুদ্ধে মানহানি মামলা করুক। তো এখন যে ভেড়ারা মমতা ব্যানার্জির এত সমালোচনা করছে, অভিষেকের এত সমালোচনা করছে, অভিষেকের কোনো সম্পর্ক অষ্টাদশ বিধানসভায় থাকবে না, তখন কেন বলেনি? তখন কেন এরা অভিষেককে হঠাৎ করে আস্ফালন দেখাচ্ছে? ও তো 10 বছর ধরে এই দলটার আসল মমতা ব্যানার্জির হাত থেকে দলকে হাইজ্যাক করে সমস্ত ক্ষমতার একটা পুলিশ মন্ত্রী, তার কোন জেলায় কাকে এসপি পোস্টিং করবে, আইসি করবে, ওসি করবে, তার ব্যাপার। একটাও মমতা ব্যানার্জি আপনি কবে এবং কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারিভাবে এই প্রস্তাব দিতে চলেছেন যে আপনি আসুন? আমি প্রস্তাব কিছু দিতে যাব না। আমি ওপেন আপনাদের সামনে বলেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি, যে আপনাকে বলছি, আমাকে যদি মমতা ব্যানার্জি নিজের থেকে প্রস্তাব দেন যে আমি বিধানসভায় যেতে চাই, সে ব্যাপারে, কারণ অন্য কোনো সিট থেকে যে 2টো সিট ভ্যাকান্সি আছে, কোনো মতেই আজকের দিনে নন্দীগ্রামে গিয়ে মমতা ব্যানার্জি জিতে আসতে পারবে না। সেখানে শুভেন্দুর প্রচণ্ড প্রভাব আছে, তার যে প্রতিপত্তি আছে সেটার থেকে জিতে আসতে পারবে না। ওনার যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, নন্দীগ্রামে যেমন ওনার প্রভাব আছে, যতই ওনার প্রভাব থাক, রেজিনগরে গিয়ে ওনার কিচ্ছু করার নেই। আমি বলছি, রেজিনগরে শেষ কথা বলবে হুমায়ুন কবির। হুমায়ুন কবির এখনও সেটা প্রমাণ করেছে তৃণমূলকে 81,000 ভোটে হারিয়ে, আর শুভেন্দুর বিজেপির প্রার্থীকে 59,000 ভোটে হারিয়ে। কাজেই সেখানেকার মানুষ হুমায়ুন কবিরকে ভরসা রাখে, বিশ্বাস করে, তার পাশে থাকে। কাজেই হুমায়ুন কবির চাইলেই সেটা সম্ভব। কাজেই আমি যেচে তিনার বাড়িতে গিয়ে বলতে যাব না। তিনি যদি আমাকে বলেন, আমার এই প্রস্তাব তিনি মেনে নেন, আমাকে যদি তিনি বলেন হ্যাঁ হুমায়ুন, তো আমি ওনাকে প্রার্থী করব। ওনার যে লোগোতে লড়ার ইচ্ছা হবে, ওনার এইটাই জানতে চাইছিলাম আপনার কাছে, যে উনি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে উনি আপনার প্রস্তাবে রাজি হলেন, তাহলে জোড়া ফুল না বাঁশি, কোন প্রতীকের উনি প্রতীক? আমি কোনো মুহূর্তেই বাঁশির চিহ্ন নিয়ে ওনাকে বলার মতো ধৃষ্টতা দেখাবো না। ওনার নিজের তো পার্টি আছে, উনি পার্টির, আমি যেমন এই জোড়া বাঁশি চিহ্নের চেয়ারম্যান পার্টির, তেমনি উনি তো দীর্ঘ 1998 সালের পর থেকে এই তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী। কাজেই তিনি আমার প্রতীক নিয়ে দাঁড়াবেন এটা আমি বলিনি। আমি বলেছি আমার কাছে তেনাকে বলতে হবে যে আমি আজকে আমার এতদিনের রাজনীতির পরেও 7 বারের সাংসদ, 2 বারের রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী, তারপরে ক্রীড়ামন্ত্রী, এত কিছু থাকার পর 3 বারের মুখ্যমন্ত্রী থাকার পরেও আজকে তৃণমূলের নির্বাচিত প্রতীকে জিতা 58 জন বিধায়ক যেভাবে ওনাকে অসম্মান করছে, সেই সম্মান বা সেই হিত গৌরব ফিরিয়ে দেওয়ার জন্য উনি যে প্রতীকে লড়তে চাইবেন, ওনার নিজের প্রতীকে লড়তে চাইলেও আমি বলেছি যে ওনাকে আমি আমার নিজের সিট ছেড়ে দিয়ে আমি ওনার ইলেকশন এজেন্টের ভূমিকা পালন করে ওনার প্রচারে ওনার সঙ্গে থেকে ওনাকে জিতে আনব। মানে পুরোটাই যেহেতু কল্পনার কথা হচ্ছে, ধরলাম তিনি আপনার প্রস্তাবে সাড়া দিলেন, তিনি এলেন, রেজিনগরে প্রার্থী হলেন, আপনি তাকে জেতালেন,
এরপর ভালোবাসার খাতিরে, পুরনো সম্পর্কের খাতিরে তিনি বললেন, হুমায়ুন তুমি ফেরত চলে এসো। সেটা সম্ভব না। আমি আমার যে নিজস্ব দল করেছি, কারো কাছে কোনো কিছুর বিনিময়ে আমি আমার যে আম জনতা উন্নয়ন পার্টি, যে পার্টির রেজিস্ট্রেশন হয়েছে 2025 সালে লাস্টের দিকে, এবং আমি লোগো পেয়েছি 24শে মার্চ 2026। তো এই পার্টিটা আমি নিজে, আমার কোনো পরিকল্পনা ছিল না যে আমি তৃণমূল থেকে বেরিয়ে যেতে হবে, তৃণমূল আমাকে সাসপেন্ড করবে, বা আমি আমার একটা দল খুলব, এটা আমার মনের মধ্যে ছিল না। কিন্তু আমাকে বাধ্য করিয়েছে এদের সিদ্ধান্ত। এই ববি হাকিম যেদিন ওই নিয়ামত শেখকে আর আকরুজ্জামানকে পাশে বসিয়ে আমাকে একটা মুসলমান, আমাকে একটা মসজিদ করার দায়ে আমাকে দল থেকে সাসপেন্ড করেছে। আমি তার যোগ্য জবাব মুর্শিদাবাদের দুটো সিটে জিতে তৃণমূল কংগ্রেসকে দিয়েছি। এই জায়গাতে কোনো কম্প্রোমাইজ হবে না। আমার উপরে যারা আস্থা রেখেছে, ভরসা রেখেছে, মুর্শিদাবাদের মানুষ আগামী দিনে আপনারা অপেক্ষা করুন। যে কোনো নির্বাচন আসুক, পঞ্চায়েত নির্বাচন আসুক, পৌর নির্বাচন আসুক, মুর্শিদাবাদের মানুষ আম জনতা উন্নয়ন পার্টির পক্ষে থাকবে। এই বিজেপির মধ্যেখানে আমাদের ভোট কাটাকাটিতে যে 2 থেকে 8টা সিট পেয়েছে, আগামী দিনে এদেরও স্থায়িত্ব হবে না, দীর্ঘমেয়াদী হবে না। সাখারাপ সরকার বিজেপির, সে তো ওই 15 কিলোমিটার দূরে বহরমপুরে কোথায় 2 কাটা জায়গাতে কোনো মন্দির হয় না, সেখানে সে একটা অঘোষিত ঘোষণা করে বসে আছে। সাগরদিঘিতে রজপাড়া গ্রাম, একটা গ্রামের ভিতরে এই আমি মসজিদ করার পরিপ্রেক্ষিতে তারা বলেছে এখানে রাম মন্দির হবে। আমরা কি বাধা দিতে গেছি? বাধা দিতে যাইনি। তাহলে তাদেরও যেমন এটা অধিকার আছে, এখানে এনাদের হস্তক্ষেপ করার জায়গা কোথায় আছে? উনি গোমাতার পুজো করার অধিকার যেমন ওনাকে ভারতবর্ষের সংবিধান দিয়েছে, আমাকে নামাজ পড়ার অধিকারও ভারতবর্ষের সংবিধান। আপনি মুখ্যমন্ত্রীর গোমাতাকে পুজো করার কথা বললেন বারবার, সেটা হচ্ছে, এবং এই পরিপ্রেক্ষিতেই জানতে চাইব যে এই যে 1950 সালের একটা আইন, সেটাকে আবার নতুনভাবে ইমপ্লিমেন্ট করলো সরকার, তো তাতে আপনাদের এই সদ্য কুরবানি গেছে, তাতে কোনো সমস্যা হয়েছিল? দেখুন, সমস্যা তো বহু জায়গায় হয়েছে। যারা 10% যেখানে মুসলিম, 15% যেখানে মুসলিম, তাদেরকে আইনের রক্ষকরাও বাধা দিয়েছে। আবার কিছু নবাগত বিজেপি যারা রাতারাতি 4ঠা মের পরে তৃণমূলের গুন্ডাগিরি থেকে আবার বিজেপির গেরুয়া পোশাক ধরে নিয়েছে, তারা স্বঘোষিত বাধা দিয়েছে আইনকে তোয়াক্কা না করে। তাদের মুসলমানদের কুচবিহারে মুসলমানদের বাড়ি থেকে খাসি কুরবানিতে তো কোনো বাধা ছিল না, সেখানে আমার কাছে খবর আছে কুচবিহারে মুসলিমরা খাসি কুরবানি দেওয়ার জন্য তার বাড়িতে বাধা ছিল, সেটাও নবাগত বিজেপির লোকরা খুলে নিয়ে গিয়ে তারা খেয়ে নিয়েছে কেটে। তাহলে এটা কোন সংবিধান? মানে তারা কেটে খেয়ে নিতে পারে, কুরবানি দেওয়া যাবে না? তাহলে আপনি বলুন যে এইটা লর্ড ক্লাইভগিরি কতদিন চলবে? ব্রিটিশও তো ভেবেছিল। একেবারে শেষ যে প্রশ্নটা আপনার কাছে করব, সেটা হচ্ছে, মাস 6 আগেও আপনি তৃণমূল কংগ্রেস ছিলেন, এখনও যেটা দেখতে পাচ্ছি সবাই যেটা কটাক্ষ করে বলছে, আপনারও সেই হাতের আঙুলের কালি এখনও ওঠেনি, অথচ নির্বাচনের পরে আপনার সেই পুরনো দলটাই প্রায় উঠে যেতে চলেছে। এই যে তাসের ঘরের মতন ভেঙে পড়া, এর পিছনে ছোট করে যদি আপনাকে কারণ খুঁজতে বলা হয়, আপনার ব্যাখ্যাটা কী? একটাই কারণ, মমতা ব্যানার্জি তার দলের রাস তার ভাইপো অভিষেকের হাতে ছেড়ে দেওয়া, আর তার জন্যই এই অবনতি, তার জন্যই এই অবক্ষয়, এর অন্য কোনো ব্যাখ্যা নেই। অনেক অনেক ধন্যবাদ হুমায়ুনদা। সম্প্রতি বেসুরো তৃণমূল বিধায়কদের মতন তিনিও দাবি করলেন তৃণমূল কংগ্রেসের এই যে হাল হয়েছে তার পিছনে এক ও একমাত্র কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের রাশ তুলে দেওয়া।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।